কেন এই তিনটা তো আপনার মানে আইসিএবির জিনিস, মানে 6, 7, 8 এই তিনটা আপনার ইনস্টিটিউট থেকে পাবেন। আর এইগুলো হয়তো আপনাকে আমি এক এক করে বলি আপনাকে, সেটা একটু শুনেন। আচ্ছা, এক এক করে শুনেন। দেখেন, প্রথম কথা হলো যে আমাদের যে ল বই, যেটা ইনকাম ট্যাক্স তো একটা ল। তো এই ল এর মেইন বইটা হচ্ছে বাইবেল, হচ্ছে আপনার ইনকাম বই আসতেছে। হয়তো 2022 হবে আর কি। কিছু ক্লারিফিকেশন এনবিআর এর থাকে, ওগুলো আমরা ফলো। জিনিসগুলো হলো সেগুলোর কি ব্যাখ্যা ব্যাখ্যা কি, হ্যাঁ এই আর কি। আর এই 6, 7, 8 তো জানেনই যে প্রতি বছর আইসিএবি থেকে ট্যাক্সের ম্যানুয়াল বের হয়। সেই ম্যানুয়ালটা আপনি সংগ্রহে রাখবেন। তো ওইখানে ডিটেল এটা মানে বলতে পারেন তাহলে 1 নম্বর বই আর 6 নম্বর, 1 নম্বর আর 6 নম্বরের সাথে পার্থক্য। 1 নম্বরটা তো মূল বই, ওটা তো কোনো পরিবর্তন করার কিছু নেই, পরিবর্তন করতে কেউ পারবে না, মানে সংসদ ছাড়া, যারা আইন প্রণেতা আর কি। আর স্টাডি ম্যানুয়ালটা ওই আইনটাকে মাথায় রেখে ওইটার অ্যাপ্লিকেশনটা দেখানো হয়েছে, মানে বিভিন্ন বেশ কিছু অঙ্ক ওখানে আছে, পরীক্ষা যেভাবে আসে আর কি। এখন আপনার পরীক্ষা ভিন্নভাবে হলেও কথা একই, যে যে পুরো আইনটা জানবে তার সে এমসিকিউ হোক আর নর্মাল হোক, মানে তার কাছে কোনো বিষয়ই না। পড়া তো একই, বই তো একই। এটা তো এমন না যে আপনার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে এর জন্য আপনাকে আলাদা বই, নট দ্যাট, একই বই। তবে হ্যাঁ, তবে এখন যদি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাগুলো হয়, তাহলে আগামীতে স্টাডি ম্যানুয়াল ভিন্নভাবে লেখা হবে কিনা সেটা ডিসিশন মেকিং এর বিষয়। আর 7 নম্বর হলো সাজেস্টেড অ্যান্সার, তার মানে গত পরীক্ষা যতগুলো হয়ে গেছে আপনাদের সবগুলোর কিন্তু ওই পরীক্ষার কোশ্চেন এবং অ্যান্সার মডেল সলিউশন বের হয় আইসিবি থেকে। ওইটাও মনে হয় আপনি কিনতে পারেন, 100-200 টাকা না কত নেই আমি জানি না, বাট ওটাও অ্যাভেলেবল আর কি। তো ওইখানে আপনি গিয়ে আপনি প্রিভিয়াস কোশ্চেন আইসিবি এবং তার সাথে সাথেই তার সলিউশন, কোশ্চেন অ্যান্ড সলিউশন, মানে যেগুলো পরীক্ষা হয়ে গেছে, পাস্ট কোশ্চেন, পাস্ট মানে পাস্ট এক্সাম। আর এটা তো হালিম সাহেবের কাছে 8 নম্বরটা দিয়ে আসছি, তো ওইটা আপনারা নিয়ে নেবেন। ওইটা মানে আপনাদের মানে পুরো ক্লাসে যা পড়ানো হবে তার সমস্ত লেকচার শিট গুলো একসাথে দিয়ে আসবে, সুতরাং ওটা কালেক্ট করে নেবেন, ঠিক আছে? এখন বলেন, এটা মুছে ফেলবো, তো কোনো কোশ্চেন আছে কিনা? আর ক্লাস লেকচার শিটটা কি আমরা সব শেষে নিব, নাকি প্রতি ক্লাস করে করে নিব, নাকি সর্বশেষে নিব একদম পুরো ক্লাস শেষ করে? বুঝি নেই আপনার কথা কি। আর বলছি ক্লাস ক্লাস লেকচার শিট যেটা, এটা কি আমরা একটা ক্লাস করে একটা লেকচার নিয়ে নিব, নাকি পুরো শিট গুলো দেওয়া হবে প্রতিটা ক্লাস যতগুলো ক্লাস আছে? আপনি শুনেন না, আপনি মনে হয় পরে ক্লাসে আসছেন, এই কারণে কোশ্চেনটা করছেন। এটা 2 বার 3 বার বলছি যে আপনাদের এই পুরো সেশনের যত ক্লাস মানে লেকচার শিট সবগুলো একসাথে হালিম সাহেবের কাছে দিয়ে আসছি। আপনি সবগুলো একসাথে হালিম সাহেবের কাছ থেকে নিয়ে নেবেন, ক্যাপ্টেনকে দায়িত্ব দেওয়া আছে, সুতরাং আপনার চিন্তার কোনো
আচ্ছা, দেখেন এখানে আপনি ইনকাম ট্যাক্স অথরিটি একটু দেখি, আমরা দেখে আসি। সেটা হলো, এটাও কিন্তু সেকশন 3, মানে এই যে পড়াচ্ছি দেখাচ্ছি একটা একটা সেকশন পড়ানো হয়ে যাচ্ছে। 187টা সেকশনের মধ্যে একটা সেকশন এখন কাভার হচ্ছে, সেটা হলো ইনকাম ট্যাক্স অথরিটি। অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের হায়ারার্কিটা কি, মানে কে কার উপরে, কে কার নিচে, এই জিনিসটা দেখা, এবং এটাও মানে দরকার আছে। তো সুপ্রিম অথরিটি বা হাইয়েস্ট অথরিটি হচ্ছে এনবিআর, এবং এনবিআর এর এব্রিভিয়েশন হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বাংলা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। সবাই সংক্ষেপে এটাকে এনবিআরই ডাকে, বা এনবিআর বিল্ডিং, যে বিল্ডিংটা, যাই হোক। তো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তো এইটার কিন্তু 3টা উইং, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, আরেকটা হলো ভিএটি, আর একটা হলো কাস্টমস অ্যান্ড এক্সাইজ। তো এই 3টা উইং নিয়েই কিন্তু আসলে এনবিআর, এবং এনবিআর যে রেভিনিউ আদায় করে এই 3টা থেকেই আসে মূলত। তো এর ভিতরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা জব করে তারা 3টা ট্যাক্স নিয়ে ডিল করে। তো সেই 3টা ট্যাক্স কি কি? মেজর অংশ হচ্ছে ইনকাম ট্যাক্স, 2টা খুচরা ট্যাক্স আছে, একটা হলো গিফট ট্যাক্স আর একটা হলো ফরেন ট্রাভেল ট্যাক্স। মানে সোজা কথা, প্রথমটা হলো আয়কর, দ্বিতীয়টা হলো দান কর, আর তৃতীয়টা হলো ভ্রমণ কর। এই ভ্রমণ মানে দেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে কোনো কর নাই, বিদেশে গেলে কর আছে। ফরেন মানে আসলে এটা নাম হবে ফরেন ট্রাভেল ট্যাক্স। মানে বিদেশে গেলে আপনি বাই রোডে যান, জাহাজে যান আর উড়োজাহাজেই যান, টিকিটের সাথে ট্রাভেল ট্যাক্সটা নিয়ে নেওয়া হয়। তো সেটাও আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টই দেখভাল করে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 3টা ট্যাক্স দেখভাল করে, ফলে এই ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের প্রত্যেকের পদবি হচ্ছে প্লুরাল। প্লুরাল প্লুরাল মানে হলো ওই যে ট্যাক্সেস, সিঙ্গুলার না, মানে কমিশনার অফ ট্যাক্সেস, TAXES। তো ওই কারণে আর কি। তো এখন হায়ারার্কিটা যদি আমরা দেখি, এনবিআর হচ্ছে সুপ্রিম অথরিটি, এবং তারা 2টা ভূমিকা, এনবিআর কিন্তু 2টা রোল প্লে করে। একটা হলো যে ল মেকিং এর আতুর ঘর কিন্তু এই এনবিআর। এনবিআর থেকেই এটা হয়, আপনার প্রপোজালটা যায়, তারপরে অর্থ মন্ত্রণালয় হয়ে, মাননীয় প্রধানমন্ত্রী হয়ে, মন্ত্রী পরিষদ হয়ে, তারপরে সংসদে যায়। সংসদে বিল আকারে যায়, অর্থ বিল আকারে যায়, সেটা পাশ হলে তখন অর্থ আইন হয়, সেটাই চেঞ্জ গুলো আসে। যাই হোক, তো আর ট্যাক্স কালেকশন তো একটা রোল আছেই, সবচেয়ে বড় রোল হচ্ছে এনবিআর এর ট্যাক্স কালেকশন। তো ঠিক আছে, এই 2টা রোলই কিন্তু এনবিআর পালন করে। ইভেন যদি দেখা যায় যে কোনো ব্যাখ্যা দিতে হয়, কোনো ক্লারিফিকেশন দিতে হয়, কোনো পরিপত্র জারি করতে হয়, সেটাও এনবিআর দিয়ে থাকে, কোনো আইনের কোনো ব্যাখ্যা ইত্যাদি। তো এই গেল এনবিআর সম্পর্কে কথা। আর 2 নম্বরে হচ্ছে আপনার কমিশনার অফ ট্যাক্সেস। তো সোজা কথা, কমিশনার, ইনকাম ট্যাক্সের কমিশনার। তো সে একটা মানে তার একটা জুরিসডিকশন থাকে, সেই জুরিসডিকশনের সে হচ্ছে হেড, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। তো তার পোস্টিং যদি অ্যাডমিনিস্ট্রেটিভ জোনে হয় তো সে কমিশনার, তার যদি আপিলে পোস্টিং হয় তখন কমিশনার অফ ট্যাক্সেস ব্র্যাকেটে আপিল, তার যদি ট্রেনিং একাডেমিতে পোস্টিং হয় তখন বলে ডিজি ট্রেনিং একাডেমি ইত্যাদি। বাট ওই ব্যক্তি একই, মানে পোস্টিং ভেদে তার ডেজিগনেশনটা চেঞ্জ হয়। এরপরে আসে এডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, এরা সুপারভাইজারি রোলটা প্লে করে। মেইন কি রোলটা প্লে করে 5 নাম্বার, ডিসিটি। ডিসিটি মানে হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। সেই অ্যাসেসমেন্ট করে, এবং এই 5, 6, 7 এই 3জন কিন্তু ভাই বোন, এরা মানে একই কাজ, মানে এরা কিন্তু অ্যাসেসিং অফিসার, তারা মানুষের আয়কর নির্ধারণ করে, অ্যাসেসমেন্ট করে। তো ডিসিটির এব্রিভিয়েশন তো বললাম, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, এবং এই ডিসিটিদের মধ্য থেকে কমিশনার চাইলে কাউকে টিপিও বা টিআরও হিসেবে নিয়োগ করতে পারে, কারণ টিপিও এবং টিআরও আলাদা কোনো পোস্ট নাই। তো টিপিও মানে হলো ট্রান্সফার প্রাইসিং অফিসার, আর টিআরও মানে হলো ট্যাক্স রিকভারি অফিসার।
দরকার হয় এগুলো আবার বলবো, যদি আপনি পুরোটা ধরতে না পারেন আবার বলবো, তাতে কোনো অসুবিধা নেই। এই জন্য ধীরে ধীরে পড়াচ্ছি। তারপরে হচ্ছে 6 নম্বরে হচ্ছে শব্দ করবেন, আর জানি খোলা বন্ধ করেন। আচ্ছা, তারপরে দেখেন পরে 6 নম্বরে হলো এসিটি। এসিটি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, বাংলা হচ্ছে সহকারী কর কমিশনার। এবং যারা বিসিএস কোয়ালিফাই করে আসে তারা এইখানে ল্যান্ড করে, 6 নম্বরে ল্যান্ড করে। এরপরে আস্তে আস্তে উপরে ওঠে প্রমোশন পেয়ে, বুঝতে পারছেন? তো ডিসিটি এবং এসিটি, ইএসিটি এই তিনটা পদের একই কাজ, কাজের নেচার সেম। তো ইএসিটি মানে হচ্ছে এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, বাংলা হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত সহকারী কর কমিশনার। আর লাস্ট অথরিটি হচ্ছে, সবচেয়ে লোয়েস্ট অথরিটি হচ্ছে ইন্সপেক্টর, ঠিক আছে? তো এবং এর নিচেও কি কেউ নাই? ইন্সপেক্টরের নিচেও কি কেউ নাই? আছে, কিন্তু তারা মানে অথরিটির মধ্যে পড়ে, ইনকাম ট্যাক্সের মানে অথরিটির মধ্যে তারা পড়ে না, ক্লারিক্যাল জব, বুঝতে পারছেন? নিচে অনেক ক্লার্ক আছে, পিয়ন আছে, দারোয়ান আছে, অনেক কিছুই আছে একটা ডিপার্টমেন্টে। আপনি নিজে একটা সিএ ফার্মে আছেন, আপনি তো বোঝেন। তো যাই হোক, এদেরকে অথরিটি দেওয়া আছে, এর লোয়ার লেভেলটা, ক্লারিক্যাল লেভেলটা তো কোনো, তাদের তো কোনো ডিসিশন মেকিং পাওয়ার নেই, তো তাদের ওই অথরিটিটা নাই। এই হচ্ছে টোটাল মানে ট্যাক্স অথরিটি। এর ভিতরে ভাইটাল পোস্ট হচ্ছে 5 নাম্বার, এবং এই 5 নাম্বারে যে ডিসিটি, এগুলা আমরা যে ক্লাস নেব, মানে আমাদের ক্লাসে কয়েকবার উচ্চারিত হবে একটা শব্দ, সেটা হলো ডিসিটি, বুঝতে পারছেন? কারণ ভাইটাল রোলটা সেই প্লে করে। তো বলেন, নাও কোশ্চেন। স্যার, গিফট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স, এটার যদি কিছু এক্সাম্পল দিতেন। না, গিফট ট্যাক্স ট্রাভেল ট্যাক্সের তো এক্সাম্পল দেবো না, এটা আমাদের আউট অফ সিলেবাস। মানে এইটা গিফট ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্স আপনাদের সিলেবাসে নাই, থাকলে পরে। স্যার আসসালামু আলাইকুম। বলেন। স্যার, কমিশনার অফ ট্যাক্সেস এর মানে রোলটা একটু বলবেন? কমিশনার হলো একটা পরাঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, এবং এটা ট্যাক্স কালেক্টিং অথরিটি, কিন্তু তার মেইন রোল হলো ট্যাক্স কালেকশন। তার আন্ডারে এডিশনাল কমিশনার থাকে, জয়েন্ট কমিশনার থাকে, আবার ওই জয়েন্ট কমিশনার বা এডিশনাল কমিশনারের আন্ডারে থাকে বিসিটি, এসিটি, এসিটি, যারা আসলে অ্যাসেসমেন্ট করে, এবং এরা হলো সুপারভাইজারি অফিসার। আর কমিশনারই হলো ওখানকার একটা পরাঞ্চলের হেড, বুঝতে পারছেন? মানে এই যে তিনটা গ্রুপ, এরা হচ্ছে, এদেরকে বলা হয় অ্যাসেসিং অফিসার, মানে এরা অ্যাসেসমেন্ট করে। আদাব স্যার। হ্যাঁ সালিম সাহেব, হ্যাঁ আদাব। আমি একটু স্যার আসি, আজ সেকেন্ড দিন তো একটু একটা ইয়ে আছে, আমি আসলাম, আমার অফিসেই আছি। বলেন। থ্যাংক ইউ স্যার। দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু সকলের দৃষ্টি আকর্ষণ করি। ছাত্র ভাই বোনেরা অলরেডি স্টার্টেড এন্ড জয়েন। নাইস টু সি ইউ স্যার, দেখে ভালো লাগতেছে। ওই যেটা বললাম যে ক্লাস তো চলমান, আমরা যে সকল প্রয়োজনীয় দোজ দ্য পেপারস which are required for you to continue the session already distributed and received. তার মানে কি, যেগুলো দরকার হয় সিলেবাস, ক্লাস রুটিন, পাস্ট কোশ্চেন, তারপরে আমাদের গাইডলাইন। এই আনমিউট রাখেন, সবাই আনমিউট রাখবেন, কালকে সব বলে গেছি আমি। একদম সলিটারি রাখেন, যখন প্রয়োজন হবে আমাদের শিক্ষকগণ কথা বলবেন তখন বলবেন, এখন সব আনমিউট করে রাখেন। তাহলে এখন কি হলো যে আমরা প্রয়োজনীয় কাগজপত্র সব দেওয়া হলো, আজকে আপডেটেড স্টুডেন্ট লিস্ট পাঠানো হলো। এজন্য যার রোল নাম্বার, যেমন এখানে যা দেখতেছি এগুলো অন্য সেকশনে আমি ঢুকছিলাম, দেরি হয়ে গেছে। এই রোল নাম্বার গুলোতে দেখতেছি যে আমাদের হ্যাঁ একজনও লেখা ইয়ে নাই, যেমন নাফিসা, তাফসির, রিন্তি, এটা আছে, এটা উল্টা পাল্টা, তবে এটা ফলো করা যায়। সালেকিন, আমাদের সালেকিন যেটা আছে, তাহলে কি হলো, আগে রোল নাম্বার
একটা ব্র্যাকেটই দিয়ে দেন, যেমন আমি আব্দুল হালিম শেখ রোল 1 রোল -1 দিয়ে তারপরে মোহাম্মদ আব্দুল হালিম শেখ। তো এইভাবে আপনি লিখে ফেলেন শাহাবুদ্দিন জি, তো এইভাবে রোল লিখে তারপরে আপনি ইয়ে করে ফেলেন। তো আসলে এটা কি, ইট উইল বি রেকর্ডেড। আপনি যে আসছেন স্যার দেখে, আমার সৈয়দুর রঞ্জন স্যার আছেন, উনি দেখে যেন বলতে পারেন যে তানজিন রহমান আপনি বলেন, অথবা কি যেন বলতে চাচ্ছিলেন এইভাবে, রোকেয়া হাফিজ, যেমন রোলটা আগে আসতে হবে। রোল আগে দিলে স্পেসিফিক বলা যাবে যে রোল এই রোকেয়াকে ফলো করা যায়, বাট ইউ ইনফর্ম টু বি টেকেন অফ ইউর স্পেসিফিক রোল নাম্বার। তাহলে এটা রাখতে হবে, আপনি কখন আসতেছেন কখন যাচ্ছেন এটাই রেকর্ড থাকবে ওখানে। এই জন্য উল্টাপাল্টা লিখলে আপনার শেষে অ্যাটেন্ডেন্সে ঘাটতি হবে, 75 ভাগ অ্যাটেন্ডেন্স লাগবে। তাহলে আমরা সব দিয়ে দিলাম, বাকি ছিল কি আপনার পার্টিকুলার। কিছু কিছু ছাত্র আছেন এখানে এই সেকশনে যে আমরা নন পেমেন্ট বলতেছি, তার মানে কি যে আপনি রেজিস্ট্রেশনটা এখনো পান নাই, বাট অন রিকোয়েস্ট আমরা সম্মান রেখে যে বিভিন্ন রেফারেন্সে আপনাকে সুযোগ করে দিলাম, যেটা ওভাবে নয় তবুও করে ফেলেছি। আর আপনাকে এখন যখন মানি রিসিপ্ট সাবমিট করতে হবে, এখানে আপনার আইডি কার্ড, রেজিস্ট্রেশন কার্ড বলে এটা সাবমিট করলে আপনি রেগুলার হবেন। So my request here, please also convey the articleship management department, আমাদেরই একটা পার্ট, and also take your identity card and money receipt please to class management department and serve your necessity. আপনার বাদ আছে একটা জিনিস কি, বই নেওয়া। আমাদের ম্যানুয়াল অ্যাভেলেবল চিটাগাঙ্গে যারা আছেন, আগামী পরশু থেকে আমরা বিশাল বই দিয়ে পাঠাচ্ছি, আগামীকাল পরশু থেকে নিয়ে নেবেন। তাহলে কি হলো, I also convey the message, especially the students of Chittagong Center, you must have to communicate with the CRC office, Chittagong Agrabad, and will receive of your remaining books or the required books, same Dhaka. আপনি কাল থেকে এসে মানি রিসিপ্টটা এখানে জমা দিয়েছেন, নিয়ে নেন, নিয়ে আপনি ইয়ে করে ফেলেন। রোল নাম্বার আগে লিখবেন আহমেদ আরিফ। তো এই যেটা, আর অন্য তেমন কিছু নাই, এটাই বাকি ছিল। আর আরেকটা ফাইনাল যেটা হলো কি, যে আপনাদের ম্যাক্সিমাম টাইম আছে, কাজে ক্লাস চলুক, একটা গ্রুপ করে ফেলেন। ক্যাপ্টেন যারা আছেন, সরকার ভাই পরে আসবেন, 3 জন হয়েছেন, আরো 2 জন হয়ে যান। আর বিশাল গ্যাদারিং তো। আর আরেকটা হচ্ছে কি, যে একটা গ্রুপ করে ক্যাপ্টেন, দোজ দ্য স্টুডেন্টস হু উইল অ্যাকচুয়ালি ক্যারি আউট দ্য ক্যাপ্টেনশিপ। And this step, that means if you make the group and very helpful for you to communicate within short time, or কি বলে যে কানেক্টিং or connectivity, তো এই জন্য খুব শর্ট টাইমে আপনি কি করবেন, রোল নাম্বার ঠিক আছে, এবার গুড রাব্বি। আর রোল নাম্বার তো আমারটা জানি না। সিরাজুল সালেক, আচ্ছা ওই যে লিস্ট পাঠালাম আজকে, আপনি ক্যাপ্টেন আরেকটু বলি, যারা এইসব চালাচালি করবেন না, একজন না পেলে ক্যাপ্টেনকে যোগাযোগ করবেন। ক্যাপ্টেন ইজ ফুললি অথরাইজড এন্ড ইন্ডিপেন্ডেন্ট ফর সার্ভিলেন্স এন্ড কিপ সাপোর্ট অল আপন ইউ। এই জন্য 5 জন ক্যাপ্টেন হবে, এবার আগে ছিল 3 জন। এই জন্য ক্যাপ্টেনরা ফুললি ইন্ডিপেন্ডেন্ট, পার্ট অফ আওয়ার বডি অর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইনস্টিটিউট। কোনো অসুবিধা নেই, আপনারা সবাই কিন্তু যদি ইফ ইউ জাস্ট টু ফলো দ্য ডিসিপ্লিন, and these steps will be very helpful and reaching the goal all of you. আপনার তো পূর্ণ লেখাপড়া করার উদ্দেশ্য, আপনার তখনই ফলপ্রসূ হবে যখন নিয়মতান্ত্রিক ভাবে হবে। তো এই তাহলে 3টা জিনিস আমি বলার জন্য এসেছিলাম। আপনারা রোল নাম্বার আজকে দেখেন, আমি আমার বেল থেকে চলে গেছি, দেখে রোল নাম্বার এইভাবে উপরে সব লিখে নাম লিখে ফেলেন। রোকেয়া বল, খুব সুন্দর, গুড। আর আরেকটা হচ্ছে যেটা, যে আপনারা বই নিয়ে নেন, তাহলেই আপনার মোটামুটি আর লেখাপড়ার প্রয়োজনীয় যে সকল ইয়ে লাগে, আপনার বইপত্রাদি বা আপনার ইনফরমেশন, এগুলো হয়ে যাবে। আর ফাইনালি যেটা বলি, যে ক্লাস যখন চলবে অবশ্যই আপনি কোশ্চেন করবেন যখন স্যারেরা বলবেন, যখন আপনাকে ফ্লোর দিবেন। আর এই যে এখন যেমন সলিটারি বলে পিন পতন, এইভাবে রাখবেন, তাহলে কি হবে, এই ক্লাসটা সবার জন্য হেল্পফুল হবে। ক্যাপ্টেনকে বলবো, স্যার যখন বলবেন তো আপনারা কি বুঝছেন, ডু ইউ অলসো আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, আপনি রেসপন্ড করেন ইয়েস স্যার, অথবা বাংলা বলে জি স্যার আমরা শুনছি, আপনি বলেন,
অথবা স্যার যদি বলেন তো কি করলাম এটা, অথবা এটা কি আমি ঠিক, am I রাইট, এটা কি ঠিক আছে, আপনি কি দেখা যাচ্ছে, তখন সাথে সাথে রেসপন্স করবেন। এজন্য প্রথমে ক্যাপ্টেনরা করবেন, ক্যাপ্টেন না থাকলে তখন এনিওয়ান দায়িত্ব নিয়ে নেবেন। ক্যাপ্টেনরা অবশ্যই বলে যাবেন যে আমি আজকে কালকের ক্লাসটা থাকবো না, আরেক ক্যাপ্টেনকে, 5 জন তো হচ্ছেন। আর এই লিস্ট কালকে শুধু রেজিস্ট্রেশন নাম্বারটা, রোল নাম্বার অনেকে জানা নাই, যা বুঝলাম আপনারা মেলই খুলেন না, বুঝা গেছে। আজকে 5:30 5:15টার দিকে আমি মেল করেছি ফাইনাল লিস্ট, এটা দেখে এখানে লিখবেন। আর ক্যাপ্টেনকে বলবো যে কালকে স্পেসিফিক মেকিং অফ ইয়োর কো ক্যাপ্টেন্স, একজন ক্যাপ্টেন আরো 4 জন নিয়ে নেন, 2 জন মেয়েরা আর 3 জন ছেলেরা নিয়ে জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার মেল করে দেন, যেটাতে আইডি কার্ড আছে আমাদের ক্লাস ম্যানেজমেন্টের হেড, আমাদের রেসপেক্টেড সরকার ভাই স্যার একটা কথা বলবো। ভালো অফিসার, এই জন্য সরকার ভাইয়ের কাছে এসব পাঠাই দেন, উনি সব ঠিক করে নেবেন, আপনাদের জানাবেন। আর একটা স্যার কথা বলতে স্যার চাই। আমরা এমন একটা ক্যাপ্টেন চাই যারা প্রত্যেকটা ক্লাস করে, এরকম ক্যাপ্টেন চাই স্যার। সবাই তো আর সব ক্লাস করে না। না, সব ক্লাসে ম্যাক্সিমামই ক্লাস 7টা সাবজেক্টেরই আমাদের কাজেই, আর সাবজেক্ট ওয়াইজ খুব কম, এটা মনে হয় গোটা বিষয়ও হবে না। স্যার আমি বইয়ের বিষয়ে যারা একটা কথা 7টা বলবো। ক্লাস করে, 7টা যারা ক্লাস করে ওইরকম ক্যাপ্টেন হলে আমাদের জন্য সুবিধা। Those the students who got exemption specifically, okay, that has also having the আপনার এই flight of subject, কি বলে যে শর্ট নাম্বার অফ সাবজেক্ট, 1টা 2টা 3টা exempted যারা, এছাড়া রেগুলার দিয়ে আমাদের বেশি, কাজে এক্সামশনের ছাত্র কম। এজন্য আপনি যেটা বলছেন মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে ইউ আর রিজনেবল, বাট অ্যাকচুয়ালি সিনারিও বেসিস ইট ইজ নট মেইনটেইনড অর টু স্ট্যান্ড অন হিয়ার। স্যার একটা কথা বলবো। 7 সাবজেক্টে যারা ক্লাস করবেন, সাদমান আপনারা নাম দিয়ে দেন, 7 সাবজেক্টে যারা রেগুলার ক্লাস করবেন, একজন না থাকলে আরেকজন করবেন। আর এক্সামটেড এগুলো আপনারা আমার মনে হয় কি you make it fun, because 1 subject, 2 subject, maximum 3 subject from renowned organizations or the institute. Okay, so thank you very much. আর কথা না বাড়াই, এই আর কথা শেষ নাই। আমাদের সদ্য রঞ্জন স্যার নাম শুনছেন আগে, and this is the I think first class, and you are blessing the potential resource in this section, and this honorable teacher is expected from different stage, different level, not especially mega city Dhaka, including Bangladesh, and touch on the connectivity globally minded. আমাদের শ্রদ্ধ রঞ্জন স্যার কি ছিলেন, এই যে কিছুদিন আগে পিআরএল বলেন, সেটা কি যে ন্যাশনাল বোর্ড অফ রিভিনিউ সেখানে মেম্বার ছিলেন, এবং ইকুইভ্যালেন্সি এডিশনাল সেক্রেটারি। ওকে, তো এই জন্য অত্যন্ত বিশেষ ক্যাডার ট্যাক্সেশন, অত্যন্ত জ্ঞান সমৃদ্ধ এবং আপনাদের জনপ্রিয়, পপুলার। শুধু তাই নয়, আপনার যে ট্যাক্সের ম্যানুয়াল গুলো, সাজেস্টেড অ্যান্সার গুলো, সিলেবাস গুলো প্রত্যেকটাই আমাদের শ্রদ্ধ রঞ্জন স্যারের পুরোধান। তো মাই ambition to also such delivery, please you will keep value upon this, the most resource of the institute in the interest of you. কাজে আলতু ফালতু কথা বলার এখানে প্রয়োজন নাই। ইউ আর অনার্ড, ম্যাচিউর, যেটা আপনি জানবেন না সেটা বলবেন, অহেতুক আগ বাড়িয়ে কথা বলার প্রয়োজন নাই। এটা একজন কভার হয়ে গেছে, ওটাকেই আমার এনে দেওয়ার দরকার নেই। যেমন আমি যে কথাবার্তা বললাম, উই নো অল দ্য ম্যাটার। এই জন্য দেখেন আপনাকে প্রত্যেকটা যা যা চাওয়া পাওয়া সবকিছু কভার হয়ে গেছে। তো আমাদের অল দ্য টিচার্স আর ভেরি হাই রিসোর্স আর পোটেনশিয়াল রিসোর্স, উইথ হ্যাভ দ্য নলেজ। আপনার কিছু জানা লাগবে না, যখন আপনাকে বলবেন আপনি তখন বলবেন। এটা আবার না হয় যে চুপ করে মুখ বন্ধ করে বসে আছে, এটা আবার ক্লাস হবে না। রেসপন্স করবেন অবশ্যই, এবং ক্যাপ্টেন যারা আছেন বিশেষ করে এই দায়িত্ব নেবেন। তো দোয়া থাকলো, আর কথা হবে। আর আমাদের আসসালামু আলাইকুম স্যার। রঞ্জন স্যারের ক্লাস হয়তো আপাতত ইনিশিয়ালি একটা দিলাম, কিছুদিন পরে আমাদের এমনিতেই যেহেতু এখানে অঙ্ক আছে, ম্যাথ আছে, এবং বিশাল বহুত 60 মার্কের, হয়তো আমরা কিছুদিন পরে আপনাদের ডবল টেকিং মার্চ and to be continued in the interest for the fruitful making of your class নিয়ে যাব। সৈয়দি আক্তার না বললেই ভালো, বলেন।
আপনার প্রশ্ন শেষ হবে না, ভালো ক্লাস নষ্ট হবে, তাড়াতাড়ি বলেন। স্যার I will be- আমি আমার হচ্ছে 5টা সাবজেক্টেই এক্সামশন আছে, তো আমি কি মানে সিআর হতে পারবো, মানে যদি ওরকম আপনাকে তো রেস্ট্রিকশন বললাম থাকে? যে it will be not helpful for the other students and জি just to make you captain, so please keep far. আমার কথা মনে বুঝেন নাই, এক্সামটেড যারা না তারা এতে উৎসাহী হয়ে না আসাই ভালো। এক্সামটেড যেগুলো, কারণ 2 সাবজেক্ট, আমার 7 সাবজেক্টে ক্লাস চলবে, আপনি আসবেন 2 দিন, কাজে এটার ব্যাড ইম্প্যাক্ট আপন অল দ্য স্টুডেন্টস, কারণ আপনি এটাতে আপডেট থাকতে পারবেন না, অন্যান্য বিষয় আপনি তো করবেন না প্লিজ। আর এখতিয়ার কি ফকির, ইউর ক্যাপ্টেন তো? ইউর ক্যাপ্টেন, 3 জন যে আগামীকাল গতকাল হলো, এগুলো দে আর ফাইনালাইজড, এখন আর 2 জন দিয়ে দেন। এই ভাই বোনরা যারা এক্সামটেড, আমি কিন্তু আপনাদের আন্ডার এস্টিমেট করতেছি না, আমি বলতে চাচ্ছি যেটা of course your potential, no, with your achievement you received exemption, but here we also require the availability 7 subject 7 days. আমাদের সৈয়দ আক্তার বোন আসবে 2 দিন, কিন্তু আমার 5 দিন কি হবে, এই জন্য আমার মনে হয় এইভাবে থাকি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, কথা আবার হবে। আর স্যার আপনি প্লিজ স্যার কন্টিনিউ করেন, আর কথা হবে। জি আদাব স্যার, বাই। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, এখন দেখেন আমরা আবার ফিরে আসি। তো হালিম সাহেব তো এতক্ষণ বক্তব্য রাখলেন, আপনাদের কিছু প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কথা বললেন। তো ওনার কাছ থেকে ওই হ্যান্ডআউট গুলো নিয়ে নেবেন, ওনার কাছেই দিয়ে আসা। তো এখন বলেন এটা দিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, মানে যেটা অথরিটি যেটা পড়ানো হলো, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আপনি করেন, না থাকলে আমি আবার নতুন জিনিসে চলে যাব। স্যার টিপিওর ফুল ফর্মটা আরেকবার যদি বলতেন। ও টিপিও হলো ট্রান্সফার প্রাইসিং অফিসার, ট্রান্সফার প্রাইসিং অফিসার, আর টিআরও হলো ট্যাক্স রিকভারি অফিসার। আশা করি হায়ারার্কিটা ক্লিয়ার আপনার, তাই না? এবং যেটা লিখতে যাচ্ছিলাম যে ওই সেম ওয়ার্ক কিন্তু করতে হয় 5, 6, 7, মানে সেম ওয়ার্ক। আর এদের রেগুলেটরি, এদের সুপারভাইজারি অফিসার হচ্ছে 3 এবং 4, মানে আইদার এডিশনাল কমিশনার অথবা জয়েন্ট কমিশনার। তো এবং তাদের রিপোর্টিং হচ্ছে, সবার রিপোর্টিং হচ্ছে 2 নম্বরের কাছে, আর 2 নম্বরের রিপোর্টিং হচ্ছে আপনার 1 নম্বরের কাছে, বুঝতে পারছেন? এই আর কি। তো এখন এখানে যে জয়েন্ট কমিশনার, এই জয়েন্ট কমিশনারের আবার মানে পোস্টিং ভেদে তাদেরকে বলে আইজেসিটি, অথবা আপিলে যদি পোস্টিং হয় বলে এজেসিটি, এরকম সর্বক্ষেত্রেই আছে। তা আইজেসিটি মানে হচ্ছে যে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস, আর এজেসিটি হলো এপিলেট জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস। যদি তার পোস্টিং আপিল সাইডে হয় তখন তার ডেজিগনেশনটা একটু চেঞ্জ হয় আর কি। তো এরা এই যে 3 এবং 4 তারা সুপারভাইজ করে কিন্তু এদেরকে, বুঝতে পারছেন? এদেরকে সুপারভাইজ করে, মানে সুপারভাইজারি। স্যার এজিসিটির মিনিংটা আরেকবার বলবেন? এপিলেট, এপিলেট। জেসিটি তো আপনি জানেনই, জেসিটি তো লেখাই আছে এখানে, জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস। এ মানে এপিলেট, মানে বাংলা হলো আপিল। তিন এবং 4 হলো সুপারভাইজারি অফিসার, আর 2 নম্বরে হলো সে হলো জোনাল হেড। কমিশনার হচ্ছে জোনাল হেড। কি শব্দ করে কি আবার? আচ্ছা, ঠিক আছে।
তাহলে এটাও ক্লিয়ার হলো। এর আগে যেটা দেখালাম সেটা হলো যে রেফারেন্স বুক কি সেটা নিয়ে ডিটেলস কথা হলো। তো এখন দেখালাম যে ইনকাম ট্যাক্স অথরিটি কি। আগামী ক্লাস থেকে হয়তো আমরা চলে যাব আপনার হেডস অফ ইনকামে, এবং হেডস অফ ইনকাম বা মানে আয়ের খাতগুলো কি কি হতে পারে সেগুলো যদি আমরা একটু দেখি। তো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে ইনকামের 7টা খাত হতে পারে। একটা হলো, প্রথমটা হচ্ছে ইনকাম ফ্রম দেখেন, তো ইনকামের কিন্তু এই 7টা হেড। তো 7টা হেডের ভিতরে প্রথমটাই হচ্ছে যে বেতন হইতে আয়। তো এখান থেকে আমরা আগামী ক্লাসে পড়ানো শুরু করব। ইনকাম ফ্রম স্যালারি থেকেই আমরা যাত্রা শুরু করব জমিতে। তো এরপরে হচ্ছে সিকিউরিটি সুদ হইতে আয়, তারপরে 3 নম্বরে হলো বাড়ি ভাড়া হইতে আয়, 4 নম্বরে হলো কৃষি আয়, 5 নম্বরে হলো ব্যবসা হইতে আয়। তো ব্যবসা আবার 2 ধরনের, একটা হলো স্বাভাবিক ব্যবসা আর একটা হলো ফটকা ব্যবসা। স্পেকুলেটিভ বিজনেসের বাংলা হলো ফটকা ব্যবসা। সেই ফটকা ব্যবসারও একটা ডেফিনেশন আছে আমাদের সেকশন 2 সাবসেকশন 61 এ। তো সেটাও যখন আমরা বিজনেস প্রফেশন পড়াবো তখন আলাপ করা যাবে যে ফটকা ব্যবসাটা আবার কি জিনিস। তো এই আর হলো ক্যাপিটাল গেইন। তো ক্যাপিটাল গেইন হলো ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যদি কোনো গেইন হয়
মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে বেশিটুকু হচ্ছে ক্যাপিটাল গেইন। যেমন একটা জমি 1 লাখ টাকায় কেনা ছিল, 10 লাখ টাকা বিক্রি করলো, তাহলে 9 লাখ টাকা তার হচ্ছে ক্যাপিটাল গেইন। মানে ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যদি কোনো গেইন হয়, দ্যাট ইজ ক্যাপিটাল গেইন। আর যদি কোনো লস হয়, দ্যাট ইজ ক্যাপিটাল লস। আর 7 নম্বরে হচ্ছে আদার, এনি আদার, মানে ইনকাম ফ্রম আদার সোর্সেস। মানে যদি প্রথম 6টার ভিতরে কোনোভাবে ফিট না করে কোনো ইনকাম, তাহলে অবভিয়াসলি 7 নম্বরে গিয়ে হিট করবে। এবং আপনার ডিভিডেন্ড, তারপরে ব্যাংক ইন্টারেস্ট ইনকাম, এগুলো সব 7 নম্বরে যায়। বুঝতে পারছেন? তো আমরা সিরিয়ালি পড়ানো শুরু করব আগামী ক্লাস থেকে, এবং দেখা যাক যদি ওরকম হয় তাহলে আমরা বেতন থেকে শুরু করব। অর্থাৎ একজন চাকরিজীবী সে যা বেতন ভাতা পায় তার কত টাকার উপরে তাকে ট্যাক্স দিতে হবে, কত ট্যাক্স হবে ইত্যাদি, এগুলো পড়ানো হবে। বুঝতে পারছেন? ঠিক আছে, এটা নিয়ে কোনো কোশ্চেন? আচ্ছা, হেডস অফ ইনকাম নিয়ে কোশ্চেন থাকার কথা না, তো যাই হোক। স্যার, এই হেডস অফ ইনকামের চার্টটা কি কোনো একটা নির্দিষ্ট সেকশনে বলা আছে নাকি? সেকশন 20 সবই, মানে বইয়ের বাইরে তো কিছু পড়ানো হচ্ছে না। এই যে একটা সেকশন পড়ানো শেষ হয়ে যাচ্ছে আজকে প্রথম ক্লাসেই, এটা কি করবেন? বুঝছেন? কি বিথি, রেইজড হ্যান্ড, কি বিথি? বিথি কে? স্যার আমি স্যার সরি, এটা ভুলে হয়েছে স্যার, সরি একটু ভুলে হয়েছে। আসসালামু আলাইকুম নমস্কার। স্যার, আমি বিথি বলছিলাম। আসলে আমার বাসায় ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে আমি মানে ক্লাস থেকে বের হয়ে গিয়েছিলাম। আই এম সরি স্যার। তাহলে হাত নামান নাকি? আচ্ছা, তো এটা নিয়ে তো কারোর কোনো কোশ্চেন নাই, তাই না? না স্যার। এবছরের যে ট্যাক্স রেট, এটা যদি আমরা একটু দেখি, সেটা হলো এইরকম যে অন ফার্স্ট $3 লাখ নীল, on next ঢাকায় 1 লাখ at the rate of 5%, on next এই কিন্তু আপনার ট্যাক্স রেট। স্যার, এটা কি ইনকাম ফ্রম স্যালারির উপর? না না, সব ইনকামের উপরে। সব ইনকামের উপর। স্যার, এটা কি অ্যানুয়াল? অ্যানুয়াল, হ্যাঁ। আচ্ছা, তো
এইভাবে একজন ব্যক্তি তার ধরেন বাড়ি ভাড়া আয় আছে, তারপরে বেতন থেকে আয় আছে, সব আয় মিলে তার যে মোট আয়, মোট করযোগ্য আয়, টোটাল ইনকাম, তার প্রথম 3 লক্ষ টাকার উপরে ট্যাক্স হচ্ছে 0। তার মানে বর্তমানে বাংলাদেশে যে থ্রেশহোল্ড লিমিট, মানে যে অকরযোগ্য সীমা, সেটা হলো 3 লাখ টাকা। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা 3.5 লাখ। মানে মেয়েদের ক্ষেত্রে বা সিনিয়র সিটিজেন যারা, মানে যে সমস্ত পুরুষের বয়স 65 বছর বা তার থেকে বেশি, তারাও এই কাতারে, মেয়েদের কাতারে, মানে 3.5 লাখ টাকার কাতারে। ঠিক আছে, পরের গুলো কিন্তু সবার জন্য সমান। পরের যে 1 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এগুলো কমন, ছেলে মেয়ে সবার জন্য। শুধু প্রথমটা 3 লাখের জায়গায় ছেলে মেয়েতে তফাৎ আছে। আবার ওই যে এবারে বলছে যে হিজড়াদেরও 3.5 লাখ। হিজড়া মানে হলো থার্ড জেন্ডার। এইরকম আর কি, যাই হোক। তো তবে বলছে যে যদি আপনার থ্রেশহোল্ড লিমিট যেটা 3 লাখ, এটা যদি অতিক্রম করে তাহলে মিনিমাম ট্যাক্স কিন্তু 5,000, 4,000 বা 3,000, ডিপেন্ড করে লোকেশনের উপরে। ঢাকা এবং চিটাগাং সিটি কর্পোরেশনের করদাতাদের ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000, আর অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 4,000, আর বাংলাদেশের সিটি কর্পোরেশন ছাড়া বিভিন্ন জেলা উপজেলা এসব জায়গা থেকে যদি কোনো ইনকাম উদ্ভূত হয়, ওই সব জায়গার যে করদাতা তাদের জন্য 3,000। মানে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করছে। তো এখন রেট তো আপনার চোখের সামনে, যেটা বলার সেটা বললাম। এখন কিভাবে আপনি ট্যাক্সটা ক্যালকুলেট করবেন? ধরেন আমি যদি বলি যে এক ভদ্রলোকের ইনকাম হচ্ছে 5 লাখ টাকা, তার ট্যাক্স হবে কত? এটা কি আপনি এই মানে এইটা দিয়ে, এই রেটটা দিয়ে কি আপনি বের করতে পারবেন? জি স্যার, প্রথম 3 লাখের উপর কোনো ট্যাক্স আসবে না। নেক্সট 1 লাখের উপর 5%, মানে 5,000। দেন 1 লাখের উপর 10%। 55,000 টাকা আসে। মানে 5 লাখ টাকা, না, 5 লাখ টাকা যদি কারোর আয় হয়, 15,000। ছেলেদের ট্যাক্স হবে কত, মেয়েদের ট্যাক্স হবে কত? ছেলেদের 6,000 হবে। না, ছেলেদের 15,000। ছেলেদের 15,000। 15,000। মানে আপনি কিভাবে করবেন? অঙ্কটা 2 ভাবে করা যায়। মানে বিষয়টা হলো আমি অঙ্কটা করাই দিচ্ছি। অন ফার্স্ট সাউন্ড অফ করেন। যে কথা বলবেন, কথা বলেই আপনি সাথে সাথে মিউট করবেন। তাহলে 5 লাখ হতে আর থাকে বাকি কত? 1 লাখ। 1 লাখের 10% হচ্ছে 10,000। এটা হলো ছেলেদের। আর মেয়েদের একটু ডিফারেন্ট হবে। মেয়েদের হবে প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত নীল, পরের 1 লাখ টাকার উপরে হবে 5,000। এরকম দাগ দিচ্ছে কে? এগুলা কে করতেছেন আপনারা? এই দাগটা উঠান। এইভাবে তো ক্লাস নেওয়া যাবে না। এত ছাত্র এখানে যদি আপনারা এই আকাম করেন, তো এগুলো আমি কিভাবে ক্লাস নেব? আমার হোয়াইট বোর্ডের ভিতরে আপনি ঢুকলেন কেন? দাগ দিলেন কেন একটা?
মানে এটা হলো ছেলেদের আর নিচে যেটা এটা হলো মেয়েদের, বুঝতে পারছেন? এই এটা আপনি অন্যভাবেও করতে পারেন। 5 লাখ টাকার উপরে তো কাউন্ট করে কে? বহুত মুশকিল। এটা অন্যভাবেও করতে পারেন, সেটা হলো যে আপনি তো 5 লাখ টাকার উপরে আপনি ইনকাম, 5 লাখ টাকা হলো ইনকাম, এইটার উপরে ট্যাক্স বের করতে বসছেন। তার মানে এখান থেকে আপনি 3 লাখ টাকা মাইনাস করে দেন, যে 3 লাখ টাকার উপরে ট্যাক্স হচ্ছে 0। তাহলে 3 লাখ গেলে আর 5 লাখ থেকে 3 লাখ গেলে আর বাকি থাকে কত? 2 লাখ। এই 2 লাখের মধ্যে আবার 1 লাখ টাকার উপরে 5% ট্যাক্স, তাতে আসে 5,000। তো 2 লাখ থেকে 1 লাখ বাদ দিলে আর থাকে কত? থাকে 1 লাখ। এই 1 লাখ আপনার 1 লাখের উপরে ট্যাক্স হচ্ছে 10%, পরবর্তী স্ল্যাব হচ্ছে 10, তার মানে 10,000 টাকা। তার মানে এই যে পদ্ধতিতে অঙ্কটা করাইছি এইটা আপনি এই পদ্ধতিতেও করতে পারেন, কথা একই। এখন দেখেন আপনার কাছে যেটা ইজি লাগে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি আপনাকে আমি একটা কোশ্চেন করি যে আপনার যদি ইনকাম হয় 3,10,000 টাকা, তাহলে আপনার ট্যাক্স হবে কত? কেউ বলতে পারবেন? 500 টাকা। স্যার যদি সিটি কর্পোরেশন এরিয়ায় থাকে তাহলে হচ্ছে 5,000 করতে হবে। আর এখানে মিনিমাম ট্যাক্স ডিপেন্ড করে। সিটি কর্পোরেশন 4,000 মিনিমাম ট্যাক্স সিটি দিতে হবে কর্পোরেশন এখানে। 3,000। এটা হচ্ছে সিটি কর্পোরেশন, জোন বেদে আলাদা আর কি। ঢাকাতে 5,000, চিটাগাং 4,000। ঢাকা চিটাগং দুইটাতে 5,000। ঢাকা চিটাগং 5,000। ঢাকা চিটাগং দুইটাতেই 5,000। আদার সিটি কর্পোরেশন 4,000। 3,10,000 টাকা যদি কারোর ইনকাম হয়, সেখান থেকে 3 লাখ টাকা বাদ থাকলো 10,000। 10,000-এর 5%-এ আসে 500 টাকা, কিন্তু 5,000 টাকা দিতে হবে। তো ইভেন আপনার যদি কারোর ইনকাম হয় 3,01,000 টাকা, তো 1 টাকার উপরে 5%-এ আপনার ট্যাক্স আসে 5 পয়সা, কিন্তু দিতে হবে 5,000 টাকা। বুঝতে পারছেন? 5,000 মানে ধরে নিচ্ছি ঢাকায়, ঢাকা চিটাগং সিটি কর্পোরেশন, আপনার অন্য সিটি কর্পোরেশনে 4,000 বা মানে জেলাগুলোতে 3,000 ইত্যাদি, যেটাই হোক। তাহলে এটাও গেল। এখন বলেন যদি বর্তমানে সরকার আইন করছে, সেটাও পড়ানো হবে, যাদের টিন আছে, টিন মানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, TIN, তাদের প্রত্যেকে রিটার্ন দাখিল করতে হবে। সেই রিটার্নও পড়াবো আমরা। এখন ধরেন তার টিন আছে, তার ইনকাম হলো বিলো ট্যাক্সেবল, তার ইনকাম হচ্ছে আপনার 2,90,000 টাকা, কিন্তু তাকে রিটার্ন দাখিল করতে হচ্ছে। এখন তাকে কত টাকা ট্যাক্স দিয়ে তাকে রিটার্ন দাখিল করতে হবে? স্যার 5,000 টাকা দিয়ে রিটার্ন করতে হবে। জিরো রিটার্ন কিন্তু 5,000 টাকা দিতে হবে। না, 3 লাখের মিনিমাম ট্যাক্স দিতে হবে স্যার। 3 লাখের উপরে গেলে 5,000 টাকা দিতে হবে। আচ্ছা, উত্তরটা আমার কাছ থেকে শোনেন। উত্তর হলো তাকে কোনো কর, জি স্যার, মিনিমাম ট্যাক্স দিতে হবে 5,000 টাকা। দূর, আমার কথা শোনেন, এত জোর দিয়ে গলায় জোর দিয়ে বলতে হবে না। আপনি যা বলতেছেন সেটা ভুল, আপনার পরীক্ষা ফেল। আমার কথা শোনেন, সেটা হলো যে তাকে কোনো আয়কর দিতে হইবে না। এত সময় কি পড়াইছি, কি শিখাইতেছি, আর আপনি কি বড় বড় গলায় বলে যাচ্ছেন? ভালো করে শোনেন, যার 3 লক্ষ টাকা পর্যন্ত আয়, তার এই বাংলাদেশে কোনো ট্যাক্স নাই। আপনাকে আমি কোশ্চেন করছি যে তার আয় হচ্ছে 2,90,000 টাকা,
তাকে যদি কোনো কারণে রিটার্ন দাখিল করতেও হয়, সে কত টাকা আয়কর দিয়ে রিটার্ন দাখিল করিবে? উত্তর হলো রসগোল্লা। তাকে 0 টাকা কর দিয়ে রিটার্ন দাখিল করতে হবে, বিকজ তার ইনকাম ওই থ্রেশহোল্ড লিমিট অতিক্রম করে নাই, 3 লক্ষ টাকা অতিক্রম করে নাই। 3 লক্ষ টাকা যেহেতু অতিক্রম করে নাই, তাকে কোনো কর প্রদান করিতে হইবে না। 3 লক্ষ টাকা যদি অতিক্রম করে, 1 টাকাও অতিক্রম করে, তাহলেই জবাই। 5,000 টাকা হলো মিনিমাম। তাইলে 3টা কোশ্চেন করলাম যে 5 লাখ টাকা যদি কারোর ইনকাম হয়, ট্যাক্স হবে কত? 3,10,000 টাকা যদি কারোর ইনকাম হয়, ট্যাক্স হবে কত? 2,90,000 টাকা যদি ইনকাম হয়, ট্যাক্স হবে কত? 3টা কোশ্চেন কিন্তু আপনাকে করলাম, তাই না? তো ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়, কেউ বলতে পারবেন যে 10 লাখ টাকা কারোর ইনকাম হলে ট্যাক্স হবে কত? মানে ছেলেদের আর কি, সবাই ছেলে হিসাবেই করেন, মেয়েদের হলে তো একটু কম হবেই। স্যার 75,000। না, হয় না। স্যার 80,000। স্যার 80,000 80,000 স্যার। 80,000। 80,000 স্যার। 65 অত জোরে 65 বললে লাভ হবে না। স্যার 95,000। 95,000ও না, যত বড় গলা করেই বলেন, কাজ হবে না। উত্তর হলো 80,000। এখন 5 লাখের উপরে করাই দিলাম, এখন কি 10 লাখের উপরেও আমার করাই দিতে হবে? জি স্যার 80,000 হবে। জি স্যার 80,000। 80,000 এটা পারবেন না নাকি? না এটাও আমার পারবো স্যার। না স্যার পারবো। ওই যে একজন বলে 95, একজন বলে 65, এদের নিয়ে আমি কি করব? না স্যার 80,000, 5,000, 30,000 আর স্যার প্রথমে 5,000, তারপর 30,000, তারপর 45,000। 45,000। এই যে করাই দিতেছি, দেখেন এই যে 10 লাখ টাকার উপরে কত আসে। প্রথম 3 লাখ টাকার উপরে শূন্য, আপনাকে তো সিরিয়ালি যাইতে হবে। পরের 1 লাখ টাকা ধাপে ধাপে যেতে হবে আপনাকে। পরের 1 লাখ টাকা 5,000, 5%। পরের 3 লাখ টাকার উপরে আপনার 10%, 30,000। আর 10 লাখ হতে বাকি থাকে কত? দশ লাখ হতে পারে 3 3 7, আর থাকে 3 লাখ। এই 3 লাখ পড়ছে আপনার 15% হারে, 45,000। 3 15 45, তার মানে 80,000 টাকা। 10 লাখ টাকা যদি ইনকাম হয়, 80,000 টাকা হচ্ছে ছেলেদের ট্যাক্স। এইভাবে আপনাকে ধাপে 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 করতে হবে। কোনো স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ডিঙিয়ে যাওয়া যাবে না, বুঝছেন? বলেন কি কোশ্চেন? স্যার কারো যদি টিএএন থাকে এবং তার ইনকামের পরিমাণ যদি 3 লাখের নিচেই হয়, কত বছর পর্যন্ত তার এই রিটার্নটা সাবমিট করতে হবে? ওটা পরবর্তী ক্লাসে, রিটার্নের ক্লাসে, এই ক্লাসে নয়। আপনাকে যা পড়ানো হচ্ছে এই নিয়ে কোশ্চেন করেন, ওইটা নিয়ে না। মানে রিটার্ন তো একটা আস্ত ক্লাস, বুঝতে পারছেন? খুচরা ক্লাস না, আস্ত ক্লাস। সুতরাং ওই সময় সব হবে, রিটার্ন নিয়ে যত কথা। এখন ট্যাক্স রেট নিয়ে বলেন, কারোর কিছু বলার থাকলে বলেন, ঠিক আছে? তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আপনারা। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। মানে যেটা টানানো আছে এইটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে, অন্য কোনো কোশ্চেন নেওয়া হবে না কিন্তু। বলেন। স্যার একজন মানুষের যদি 5 লক্ষ টাকা যদি অ্যানুয়াল ইনকাম হয়, ওনার যদি এর চাইতে বেশি খরচ থাকে, ওনার কি ইনকাম ট্যাক্স দিতে হবে? শোনেন, আয় করলে প্রথমে আয়কর দিতে হবে, তারপরে যা থাকবে আয়কর দেওয়ার পরে ওই টাকা দিয়ে শাক ভাত, ডাল ভাত, যা দু মুঠো ভাত যা জোটে তাই খেতে হবে। কারণ বলা আছে যে ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই। বুঝছেন? বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। কি বলছি বুঝছেন? সুতরাং প্রথমে আয় করবেন, আয় করে সরকারকে খাওয়াইতে হবে আগে, তারপরে নিজের পেটে যাবে। দিস ইজ দ্য ল।
কেউ যদি বলে আমি 5 লাখ টাকা আয় করছি, 5 লাখ টাকা হারিয়ে ফেলছি, আমি ট্যাক্স দেবো কোত্থেকে? না, ট্যাক্সের টাকা আগে রেখে দিতে হবে আলাদা পকেটে। বুঝতে পারছেন? স্যার ওনার যদি ব্যাংক লোন থাকে তারপরেও দেয়া লাগবে, যত টাকা ইনকাম করছে তত। কোনো কথায় কাজ হবে না। আগে বললাম কি আপনাকে, এই যে হীরক রাজার দেশে দেখেন নাই? জি স্যার দেখছি। তাইলে বুঝতে পারছেন? তো ঠিক আছে, আজকে প্রথম ক্লাস, অনেক কিছু হলো। আমরা ট্যাক্স রেট দেখলাম, ইনকাম ট্যাক্স অথরিটি দেখলাম, তারপরে আরো জানি কি কি দেখলাম, তাই না? হেডস অফ ইনকাম দেখলাম। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। কি বলেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। না না, কি কোনটা বলছেন? এসআরসি? এসআরসি বলে কিছু ছিল না। ওইটা এসআরও। এসআরও হলো, হ্যাঁ, ওটা হলো স্ট্যাটুটরি রুলস এন্ড অর্ডার। স্ট্যাটুটরি রুলস এন্ড অর্ডার, বুঝতে পারছেন? না, পরের ক্লাসে বোঝাবো, অসুবিধা না। আজকে ক্লাস শেষ, আগামী ক্লাসে দেখা হবে। জি থ্যাংক স্যার, ইউ, আসসালামু ভালো আলাইকুম। থাকেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। স্যার নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। হুম।